আমরা সিমটমগুলো পেয়ে গেলাম পেশেন্টের। পেশেন্ট কি কমপ্লেন করবে হ্যাভিং কার্সিনোমা রেকটাম আমরা জানলাম। এরপরে আমাদেরকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে টু গেট সাম প্রুফ ইন ফেভার অফ হিজ সিমটমস, হিজ অর হার সিমটমস। তাহলে যেটাকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলছি। প্রথম কথা, যেহেতু রেকটামের ব্যাপার, সেখানে আমাদের রেকটাল এক্সামিনেশন একটা দরকার। রেকটাল এক্সামিনেশনটা আমাদের করতে হবে। ইট ইজ দি অনলি ডিজিজ যেটা 90% ক্ষেত্রে আমরা পার রেকটাল এক্সামিনেশন করে ডায়াগনোসিসটা করতে পারি। তো পার রেকটাল কি ধরনের এক্সামিনেশন করা যায় বলো? কি এক্সামিনেশন আছে যেটা আমরা রেকটাম দিয়ে করি? ডিজিটাল, ওয়ান থিং ইজ ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ফার্স্ট, তারপরে প্রক্টোস্কোপ, তারপরে সিগময়েডোস্কোপ। এটা বলবা, বাট নাও ইট ইজ উই ডিড নট পারফর্ম দি সিগময়েডোস্কোপি। বাট তোমরা বলবা যে আমরা পার রেকটালে ডিজিটাল এক্সামিনেশন করব, তারপরে প্রক্টোস্কোপি করব, সিগময়েডোস্কোপি করব অ্যান্ড কলোনোস্কোপি। তাহলে এই কয়টা আমাদের হচ্ছে পার রেকটাল এক্সামিনেশনের ওয়ে আছে, এবং এটা দিয়ে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। রেকটাল এক্সামিনেশনের পাশাপাশি আমাদেরকে ভ্যাজানাল এক্সামিনেশনের দরকার আছে। কেন ভ্যাজানাল এক্সামিনেশন দরকার আছে? পার ভ্যাজানাল এক্সামিনেশনটা দরকার এই জন্য যে রেকটাল কোনো গ্রোথটা আমার ভ্যাজাইনাকে ইনভলভ করেছে কিনা সেটা দেখার জন্য। আরেকটা হলো কি, এভিডেন্স অফ মেটাস্টেসিস আমাদেরকে দেখতে হবে। যে এভিডেন্স অফ মেটাস্টেসিস, ইউজুয়ালি মেটাস্টেসিস কোথায় হয়? লিভারে হয়, লাংসে হয়, প্যারায়োটিক লিম্ফ নোডসগুলো হয়েছে কিনা, অ্যাসাইটিস হয়েছে কিনা। অ্যাসাইটিস হলে বুঝতে হবে যে তোমার মানে প্যারায়োটিক লিম্ফ নোডগুলো ইনভলভ হয়েছে। তাহলে এগুলো আমাদেরকে দেখতে হবে। এবার আমরা এগুলো করে একটা ডায়াগনোসিসে আসলাম, বাট হোয়াট মে বি দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? রেকটামে কি শুধুমাত্র কার্সিনোমা হবে, আর কি কিছু হতে পারে না? অবভিয়াসলি পারে। নাম্বার ওয়ান ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ভিলাস এডিনোমাস হতে পারে। এটা যে ব্লিডিং পার রেকটাম উইথ অকেশনাল মাস পার রেকটাম। এটা পার রেকটাল ব্লিডিং করে, কমপ্লেন নিয়ে আসে এবং একটা মাস মতো ফিলিং হয়। দে হ্যাভ এ fraud-like appearance. They are very friable, bulky, and easily bleed on touch. Biopsy is a must, and it is a benign. It can be removed through the rectum submucosally. তাহলে এটা ভিলাস এডিনোমাসটা হতে পারে। আরেকটা কি হতে পারে? প্রোক্টাইটিস ডিউ টু ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এই ইনফ্লামেটরি বাউল ডিজিজটা যে রেকটামকে অ্যাফেক্ট করে, তাহলে সে কারণের জন্য কিছু ব্লিডিং হতে পারে এবং প্রোক্টাইটিস হতে পারে। আরেকটা কি হতে পারে? অ্যামোবিক গ্রানুলোমা। আর কি হতে পারে? টিউবারকুলাস প্রোক্টাইটিস হতে পারে। ঠিক আছে? ইউজুয়ালি পেশেন্ট হ্যাভ পালমোনারি টিউবারকুলোসিস, সাবমিউকোসাল অ্যাবসেস রাপচার্ড অ্যান্ড রিজাল্টস ইন আলসার উইথ আন্ডারমাইন্ড এজ। টিবি যেখানে হয়, ও আলসারটা হলেই সবসময় অলওয়েজ ওর মানে আন্ডারমাইন্ড এজ থাকে। এটা দেখে আমরা বুঝি যেটা টিউবারকুলাস লেশন। তাহলে টিউবারকুলাস প্রোক্টাইটিস হতে পারে। আর কি হতে পারে? এন্ড্রোমেট্রিওমা। এন্ড্রোমেট্রোসিসটা একটা সাংঘাতিক অসভ্য ডিজিজ। এটা এফেক্ট করতে পারে না এমন কোনো জায়গা নেই, ওটা রেকটামকেও এফেক্ট করতে পারে। ঠিক আছে? তো এন্ড্রোমেট্রিওমা হতে পারে। আর হতে পারে কি সলিটারি রেকটাল আলসার সিনড্রোম হতে পারে। সলিটারি রেকটাল আলসার সিনড্রোম হতে পারে। ইট কমনলি অকার্স ইন দি এন্টিরিয়র ওয়াল অফ দি লোয়ার রেকটাম অ্যান্ড এরিয়া অফ মিউকোসাল চেঞ্জ। এবং ওই জায়গাটায় দেখলে, তোমাকে প্রক্টোস্কোপিতে দেখলে বোঝা যাবে যে একটা মিউকোসটা চেঞ্জ হয়ে আছে, একটা সলিটারি আলসার আছে এন্টিরিয়র ওয়ালে। তাহলে দিজ আর দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড। পিকচারে দেখো সলিটারি রেকটাল আলসার, এখানে রেকটাল মিউকোসাটা চেঞ্জ হয়ে গেছে, ওখানে একটা আলসার আছে। তাহলে ইন এ নাটশেল আমরা কি পেলাম? কার্সিনোমা রেকটাম, অ্যামেবিক আলসার, আলসারেটিভ কোলাইটিস, হিভ ইনফেকশন, সলিটারি রেকটাল আলসার অ্যান্ড রেডিয়েশন প্রোক্টাইটিস। যদি কারোর পেলভিক রিজনে তোমার রেডিয়েশন লাগে কোনো কারণে, আইদার প্রোস্টেটিক কার্সিনোমা অথবা ওভারিয়ান কোনো প্রবলেম বা সার্ভিক্সে যদি কোনো কারণে লাগে, সেক্ষেত্রে তোমার প্রোক্টাইটিস, রেডিয়েশন প্রোক্টাইটিস হতে পারে। নাও হাউ দি কার্সিনোমা অফ দি রেকটাম স্প্রেড। ও কোন কোন পথে আমাদের কাছ থেকে দূরে চলে যাবে সেটা একটু জানতে হবে। হ্যাঁ, ওর অনেকগুলো পথ আছে। নাম্বার ওয়ান, লোকাল স্প্রেড।
It takes 18 months for a growth to encircle the rectal lumen as an annular structure at the rectosigmoid junction. তাহলে লোকাল স্প্রেড যদি হতে হলে তোমাকে কি হচ্ছে, ধরো রেক্টোসিগময়েড জাংশনে ওয়ালের একটা পোর্শনে তোমার ক্যান্সারাস লেশনটা হয়েছে, ও আস্তে আস্তে বাড়তে 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 পুরো রেক্টামটাকে এনসার্কেল করে ফেলছে, এটা তোমার লোকাল স্প্রেড হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার লোকাল স্প্রেড, তোমার একটা জায়গায় হয়েছে, ওখান থেকে ঘুরতে 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 পুরো লুমেনটাকে এনসার্কেল করলো, এটা তোমার লোকাল স্প্রেড। অ্যান্ড ইট টেক্স অ্যাবাউট 18 months টু মেক দিস সার্কেল কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি আছে, দেন ইট ইনভলভস মাসেল কোড অ্যান্ড ইট স্প্রেডস ইনটু দি এক্সট্রারেক্টাল টিস্যু। ও সার্কেলটা কমপ্লিট করার পরে ও মাসেল ওয়ালে স্প্রেড করবে। ইট ইজ অলসো লোকাল স্প্রেড, কারণ গ্রোথটা হচ্ছে তোমার মিউকাস লেয়ারে, ওখান থেকে এনসার্কেল করে পুরোটাই হয়ে গেল, তারপরে হাঁটছে তোমার মাসেল কোটের দিকে। Anteriorly it involves the prostate, seminal vesicle and bladder. তাহলে এই যে যখন মাসেল কোটের দিকেও হাঁটা শুরু করলো, এরপরে কোথায় যাবে? ইন কেস অফ মেল সামনের দিকে যাবে প্রস্টেট, সেমিনাল ভেসিকল অ্যান্ড ব্লাডার। আর ফিমেলে কোথায় যেতে পারে? ভ্যাজাইনা, নিউট্রাস। দ্যাট ইজ হোয়াই আগে যেটা আমরা বলেছিলাম পার ভ্যাজাইনাল এক্সামিনেশন ইজ এ নেসেসিটি পার্ট। পোস্টেরিয়রলি কোথায় আসবে লোকাল স্প্রেডে? স্যাক্রাল প্লেক্সাস অ্যান্ড কজেস সায়াটিকা লাইক পেন। স্যাক্রাল প্লেক্সাসে যদি ইনভলভ হয়, পেশেন্ট কিন্তু তোমাকে কমপ্লেন করবে, আমার মাজায় ব্যথা, পায়ের পিছন দিক দিয়ে ব্যথা, আমি বসতে পারি না, বসলে উঠতে পারি না, এই ধরনের পেনে সায়াটিকা লাইক পেনটা সে কমপ্লেন করবে। তাহলে হচ্ছে লোকাল স্প্রেডটা কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে, এটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো তো? একটা পয়েন্টে লেশনটা শুরু হলো, ওটা রেক্টাল ওয়ালটাকে এনসার্কেল করবে, ইট ইজ টেক নিয়ারলি 18 months। এরপরে সে মাসেল কোটের দিকে হাঁটবে, তারপরে সে সামনের দিকে গিয়ে কোথায় কার সাথে লাগতে পারে, পোস্টেরিয়রলি কার সাথে লাগতে পারে, সেগুলো আমাদের জানা হলো। নাও লোকাল স্প্রেডের পরে আমাদেরকে জানতে হবে দেয়ার ইজ অ্যানাদার ওয়ে অফ স্প্রেড ইজ লিম্ফেটিক স্প্রেড। এখানে লিম্ফেটিক স্প্রেডে কোথায় যাবে? লিম্ফেটিক স্প্রেড চিপ নোডস আর প্যারাআয়োটিক লিম্ফ নোডস, ও ওখান থেকে প্যারাআয়োটিক লিম্ফ নোডে যাবে। এরপরে আরেকটা ওয়ে আছে কি, হেমাটোজেনাস স্প্রেড, ব্লাডের মাধ্যমে। ইয়েস, ইট রিজাল্টস ইন সেকেন্ডারিজ ইন দি লিভার, লাংস এটসেট্রা। তাহলে হেমাটোজেনাস স্প্রেড হলে আমাদের খুঁজতে হবে কোথায়? লাংসে এবং লিভারে, মেনলি লিভার দেন লাংস। আর পেরিটোনিয়াল স্প্রেড, ও যখন তোমাকে মাসেল কোটটাকে পায়ার্স করেছে, তখন অনেক সময় তোমার পেরিটোনিয়ামের সিডলিং হতে পারে, যেটা ইট রিজাল্টস ইন অ্যাসাইটিস, কার্সিনোমেটাস নোডিউলস ওভার দি পেরিটোনিয়াম এটসেট্রা। আমরা এইরকম ক্ষেত্রগুলোতে অ্যাবডোমেন ওপেন করলে দেখি যে সারা পেরিটোনিয়ামে সব দলা বুটো 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 হয়ে রয়েছে আর কি, হ্যাঁ। এবং অবভিয়াসলি দেয়ার শুড বি অ্যাসাইটিস। তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ওরা স্প্রেড করতে পারে, এবং সেক্ষেত্রে আমরা অ্যাসাইটিসটা অবভিয়াসলি পাবো। তাহলে এই কতগুলো রুটে সে লোকাল স্প্রেড, তারপরে হেমাটোজেনাস স্প্রেড, লিম্ফেটিক্স অ্যান্ড হচ্ছে তোমার পেরিটোনিয়াল স্প্রেড। এখন আমরা স্টেজিংটা পরে আসছি, আমাদের কিছু জিনিস আরেকটু ইলাবোরেটলি জানতে হবে যে ইনভেস্টিগেশনগুলো এখন আমরা কিভাবে করব। তো আমরা সাইন পেয়েছি, সিমটম পেয়েছি, কোথায় কোথায় স্প্রেড করে এটাও আমরা জেনেছি। তাহলে এখন আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। শুধু ফিজিক্যাল এক্সামিনেশনের পরে থেকেই তো আমরা, ইট ইজ নট সাফিসিয়েন্ট টু মেক এ ডায়াগনোসিস কনফার্ম। তো কনফার্ম করার জন্য উই নিড সাম ইনভেস্টিগেশনস। অ্যান্ড হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস উই ডু হিয়ার? নাম্বার 1 ইজ দি প্রক্টোস্কোপি, তারপরে হচ্ছে কি ওয়েল ডিফারেন্সিয়েটেড প্রক্টোস্কোপি করব আমরা, তারপরে সিগময়েডোস্কোপি আগে যেটা বললাম, বেরিয়াম এনেমা, কলোনোস্কোপি অ্যান্ড কিছু ক্যান্সার মার্কারটা ডিটেক্ট করার চেষ্টা করব। তাহলে ক্যান্সার মার্কার দেখব, আমরা বেরিয়াম এনেমা এক্সরে করব, সিগময়েডোস্কোপি বা কলোনোস্কোপি করব, আলট্রাসোনোগ্রাফিও করতে পারি, অ্যান্ড তোমার যদি কখনো হয় আমরা সিটি স্ক্যানও করতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো আমি আবারও বলি,
আমরা প্রথমে করব কি প্রক্টোস্কোপি। প্রক্টোস্কোপির আগে তুমি করে এসেছো কি পাররেক্টাল এক্সামিনেশন। পাররেক্টাল এক্সামিনেশনে তুমি যেটা করেছো সেইটারই চোখে দেখার ভার্সানটা হলো প্রক্টোস্কোপ, এটা মনে রাখবা। হোয়াট ইউ হ্যাভ filled in the parectal examination, digital examination, it is the visualization of that findings is proctoscopy. এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি যে হাউ ইউ উইল পারফর্ম যে ডিজিটাল এক্সামিনেশন অফ এ পেশেন্ট, এটা তোমরা সব মনোযোগ দিয়ে শোনো। ফ্রিকোয়েন্টলি তোমাদের কাছে এটা জিজ্ঞাসা করা হয়, হোয়াট আর দ্য প্রসিডিওরস অফ পাররেক্টাল এক্সামিনেশন। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা পাররেক্টাল এক্সামিনেশন করবো, এটা ভেরি ফ্রিকোয়েন্টলি আমাদেরকে করতে হয়। তোমরা ওয়ার্ডে যখন যাবে তখন করতে হবে। তাহলে ফার্স্ট অফ থিং এটা লিখে নাও সব। ফার্স্টলি কি করতে হবে, উই নিড এ কনসেন্ট অফ দি পেশেন্ট। পাররেক্টাল এক্সামিনেশন করতে গেলে প্রথমে তোমাকে দিতে হবে কি কনসেন্ট অফ দি পেশেন্ট। কনসেন্ট কি নিবা, আমি আপনার মুখটা একটু ভালো করে দেখবো, আপনি নেকআপটা খোলেন, এটা বলতে হবে না। তাহলে তোমাকে স্পেসিফাই বলতে হবে যে আমি আপনার মলদারটা একটু পরীক্ষা করে দেখব, আপনি আমাকে সম্মতি দেবেন কিনা। সে যদি বলে ইয়েস ইউ আর অ্যালাউড, তখন তুমি এটাই হলো তোমার ইনফর্ম কনসেন্ট নেওয়া হয়ে গেল, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ইউ নিড এ অ্যাটেন্ডেন্স অ্যাট দি টাইম অফ এক্সামিনেশন। অ্যাটেন্ডেন্সটা তোমার চেম্বারের অ্যাটেন্ডেন্স হতে পারে, নার্স হতে পারে, ইভেন মানে অ্যাটেন্ডেন্স মে বি দি পেশেন্টস কোনো রিলেশন, যেটা পেশেন্ট যাকে অ্যালাউ করবে। পাররেক্টাল এক্সামিনের সময় একটা মহিলাকে কোনো পুরুষ মানুষকে সে অ্যাকসেপ্ট করবে? নেভার। তাহলে এই জিনিসটা তোমার বুদ্ধিমত্তা দিয়ে ঠিক করতে হবে। তাহলে ইউ নিড এ অ্যাটেন্ডেন্স, হয়েছে? এরপরে থার্ড থিং হচ্ছে ইউ নিড মানে ব্রড লাইট। এক্সামিনেশন সাইডে তোমার লাইট সাফিসিয়েন্ট থাকতে হবে। অন্ধকারে কি করবা, এটা মানুষ মেরে কিন্তু একেবারে গ্রাম ছাড়া করে দেবে। তাহলে ইউ নিড মানে এডিকুয়েট লাইট সোর্স, ঠিক আছে? তাহলে এই তিনটা হলো। এরপরে হচ্ছে কি যে পেশেন্টের পজিশন, হোয়াট শুড বি দি পজিশনস ফর পারফর্মিং পাররেক্টাল এক্সামিনেশন। কি কি পজিশন করা যায়? তিনটা পজিশনে আমরা পাররেক্টাল এক্সামিনেশন করি। নাম্বার ওয়ান, সিমস পজিশন, SIMS, সিমস পজিশন। হোয়াট ইজ দ্যাট? লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্টকে তোমার শোয়াতে হবে। তাহলে নাম্বার ওয়ান পজিশন আছে সিমস পজিশন। এই পজিশনটা কেমন, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় সিমস পজিশন, তো বললে তুমি একটু ডিসক্রিপশন দাও তো কেমন। পেশেন্ট শুড বি লাই অন লেফট ল্যাটারাল পজিশন, ফার্স্ট থিং। তারপরে কি করতে হবে যে লোয়ার লেগ শুড বি এক্সটেন্ড, দ্যাট ইজ লোয়ার হিপ অ্যান্ড নি শুড বি এক্সটেন্ড। থার্ড থিং হচ্ছে আপার লেগে হিপ অ্যান্ড নি শুড বি ফ্লেক্সড। তাহলে এবার পজিশনটা কল্পনা করো, লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্ট শুলো, তারপরে আপার লেগ যেটা থাকবে, দ্যাট ইজ রাইট লেগটা উপরের দিকে থাকবে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? সেখানে হবে কি হিপ অ্যান্ড নি শুড বি ফ্লেক্সড, হয়েছে? আর লোয়ার মানে লেফট লেগের নি অ্যান্ড হচ্ছে হিপ শুড বি এক্সটেন্ড। তাহলে নিচের পাটা সোজা, উপরের পাটা হাঁটুটা ভাঁজ করা, হয়েছে? এই তিনটা মানে এই তিনটা মানে থাকবে সিমস পজিশনে, হয়েছে? আচ্ছা, নেক্সট পজিশনটা হলো কি নি অ্যান্ড এলবো পজিশন। তাহলে পেশেন্টকে বলতে হবে যে আপনি হাঁটুটা বেডের পরে দেন, নিটা বেডের পরে দিয়ে বাটকটা উঁচু করে দিয়ে আপনি শোবেন। নি অ্যান্ড এলবো পজিশন, দ্যাট ইজ নি অ্যান্ড এলবোটা তোমার বেডে টাচ করছে, তাহলে বাটকটা উঁচু হয়ে যাচ্ছে, এই পজিশনটা। আরেকটা ও যেটা বলেছে যে লিথোটমি পজিশনে, সেটাও করা যেতে পারে, ঠিক আছে? ও একেবারে রং বলেনি, এটা করা যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা পাররেক্টাল ডিজিটাল এক্সামিনেশনটা করব তিনটা পজিশনে। কমনলি আমরা করি সিমস পজিশন বা লেফট ল্যাটারাল পজিশনে আমরা কমনলি করে থাকি, হয়েছে? আচ্ছা, তাহলে তুমি পেশেন্টের কনসেন্ট নিয়েছো, অ্যাটেন্ডেন্স নিয়েছো, এডিকুয়েট লাইট নিয়েছো, রুগীর প্রাইভেসি মেনটেন করার ব্যবস্থা করতে হবে। তুমি কি এইখানে ডাইরেক্টলি করতে পারবা? নেভার। তাহলে প্রাইভেসি মেনটেন করতে হবে, সবই হলো। এইবার পেশেন্টকে বলতে হবে যে আপনি লেফট ল্যাটারাল পজিশনে শুবেন। পেশেন্ট শুলো, তোমার
অ্যানাল রিজনটাকে ওয়েল এক্সপোজড করতে হবে। ও কাপড়টা একটু উঁচু করে দিবে, তুমি কাপড়ের ভিতর দিয়ে হাত দিয়ে করবা, ইটস নেভার। এটাকে তোমার বাটকটাকে বা অ্যানাল রিজনটাকে ওপেন করতে হবে ক্লিয়ারলি। তুমি গ্লোভস পরলে, করার পরে তুমি লুব্রিক্যান্ট জেলি নিতে হবে। নেক্সট স্টেপ আসছে কি, তুমি এটা লুব্রিক্যান্ট জেলি নিবা, যেটা অ্যানাসের ওখানে লাগাই রাখবা এবং তোমার ফিঙ্গারেও লাগাবা। এই লুব্রিক্যান্ট জেলি আমরা কোনটা ইউজ করি? জেসোকেন জেলি ইউজ করি। হোয়াই জেসোকেন জেলি ইউজ করি? আমরা তো ভ্যাসলিনও তো লুব্রিক্যান্ট, ওটাও তো নিতে পারি, নেওয়া যায়, বাট জেসোকেন জেলি পেলে হ্যাঁ ইয়েস, আমাদের ডবল বেনিফিট, লুব্রিকেশন অ্যাট দি সেম টাইম এটা লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট হিসাবে কাজ করবে। তাহলে আমরা সাফিসিয়েন্টলি জেলি দিলাম, দেওয়ার পরে এইবার জেন্টলি আমি কোন ফিঙ্গারটা ইন্ট্রোডিউস করবা? ইয়েস, কোন হাতের? অলওয়েজ রাইট হ্যান্ড, নেভার লেফট হ্যান্ড। রাইট হ্যান্ডের রাইট ইন্ডেক্স ফিঙ্গারটা তুমি জেন্টলি ইন্ট্রোডিউস করবা, ঠিক আছে? আচ্ছা, এবার যখন তুমি ইন্ট্রোডিউস করলে, ফিঙ্গারটা ভিতরে চলে গেল, যাওয়ার পরে তোমাকে দেখতে হবে যে মিউকোসার মার্জিনগুলো, ইন্টারনাল মিউকোসাল প্যাটার্নটা ঠিক মতো আছে কিনা, হাতে কোনো গ্রোথ বাড়ছে কিনা, ঠিক আছে? দেখলে যে হ্যাঁ কোথাও একটা গ্রোথ বেঁধেছে, তাই তো শিওর হলে যে হ্যাঁ এটা তো এখানে থাকার কথা নয়, অ্যাবনর্মাল একটা জিনিস আমার হাতে বেঁধেছে। আচ্ছা, আর যদি গ্রোথ কিছু না থেকে থাকে, ওই তোমার ফিঙ্গারটা তো লেন্থ ইজ তো লিমিটেড, এর অ্যাবোভে যদি থেকে থাকে তাহলে তো তুমি হাতে কিছু পাবে না। সেক্ষেত্রে তোমাকে আরও দুটো জিনিস দেখতে হবে। ইন কেস অফ মেল, ইউ মাস্ট হ্যাভ টু ফিল দ্য প্রোস্টেট, ইউ মাস্ট হ্যাভ টু ফিল দ্য প্রোস্টেট, and in case of female you have tried to feel the uterus. যদি retroverted uterus হয়ে থাকে, you can feel by your finger. যদি anteverted uterus হয়ে থাকে, you will never feel it, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি প্রোস্টেটটা ফিল করলে, প্রোস্টেটটা যখন তুমি ফিল করবা তখন তোমাকে কয়েকটা কাজ করতে হবে। দেখতে হবে যে প্রোস্টেটটার সাইজটা তোমার এডিকুয়েটলি আছে কিনা, তারপরে মিডিয়ান সালকাসটা তুমি ফিল করতে পারছো কিনা, সাইজটা এনলার্জ হয়েছে কিনা, প্রোস্টেটের আপার লিমিট পর্যন্ত তোমরা ফিঙ্গারটা ইন্ট্রোডিউস করতে পেরেছো কিনা, আর মিউকোসা ওভার দি প্রোস্টেট হোয়েদার ইট ইজ ফ্রি অর ফিক্সড, ঠিক আছে? এই পাঁচটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে এবং বলতে হবে, ঠিক আছে? এরপরে কি করবা? ফিঙ্গারটাকে দিয়ে বসে থাকবা? নো। এরপরে যখন দেখছি যে আমার আর কোনো কিছু টাচ করার মতো কিছু পাচ্ছি না, এখন ফিঙ্গারটা উইথড্র করবা। উইথড্র করে ইউ হ্যাভ টু অবজার্ভ দি পাল্প অফ ইউর ইন্ডেক্স ফিঙ্গার, যে ওখানে কোনো ব্লাড স্টেইন কোনো কিছু মিউকাস এসে আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। এবার গ্লোভসটা খুলে দিলে ইউ হ্যাভ ফিনিশড ইউর ডিজিটাল পাররেক্টাল এক্সামিনেশন। ওকে, এখন প্রক্টোস্কোপিটা হলো এরই ভার্সান, যেটা আমি এবার চোখ দিয়ে দেখবো লাইট সোর্স দিয়ে, ঠিক আছে?